দেখেছেন যে পুলিশ দেড় সপ্তাহ 2 সপ্তাহ ধরে পুলিশ নাই, এটা হয়েছে কোন সময়? না, এটা অস্বাভাবিক পরিস্থিতি। তার মানে আপনি বলতে চাইছেন যে পুলিশ যখন কাজে ফিরলো তারপরে আর কেউ পালায়নি, এটা আপনি বলবেন? না, আমরা চেষ্টা করছি তো। তারপরে যেটা হচ্ছে যে পুলিশ যখন কাজে ফিরলো তখন আমরা দেখলাম যে পুলিশের মধ্যে বিশাল একটা অংশ হচ্ছে ধরেন ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা, যাদেরকে ধরেন ম্যানুপুলেট করে হয়তো বা জব দেওয়া হয়েছে। তো আমার তো ওইটাকে আবার স্ক্রিনিং করতে হচ্ছে। আমি পাঠালাম একটা আওয়ামী লীগের একটা লিডারকে অ্যারেস্ট করতে, কিন্তু যেই ছেলেটাকে পাঠালাম সে দেখালো যে সে যুবলীগের লিডার ছিল, সে কিন্তু তার বসকে অ্যারেস্ট করবে। এখন যখন ডেভিল হান্ট হচ্ছে, আমরা 30,000-কে আমরা ট্রান্সফার করেছি, এবং আপনি মনে করেন এটা কিন্তু খুব ইজি কাজ না। আপনি হঠাৎ করে করলেই তো আপনার ভ্যাকুয়াম তৈরি হবে। কিন্তু শুধু ট্রান্সফার দিকের অভিযুক্ত নেতাকে অ্যারেস্ট করার জন্য পাঠাবেন, যাকে পাঠাচ্ছেন সে কি আসলে যুবলীগের কর্মী কিনা সেটা তো আপনার দেখতে হচ্ছে। এখন দেখেন সেটাও আমাকে কে অ্যাসার্টেন করে দেয়, আমি কিভাবে জানবো? যে এটা জানাচ্ছে সেও আবার তাদের সদস্য কিনা সেটাও আপনি নিশ্চিত না। এটা জানি আমাদের সিচুয়েশনটা কি। যেমন ধরেন আমি পাঠাচ্ছি যে আওয়ামী লীগের একটা মন্ত্রীকে অ্যারেস্ট করার জন্য, কে গেল? রমনা থানার এডিসি, রমনা জোনের এডিসি সহ একটা গেল। আমি জানলাম যে রমনার এডিসি হয়তো আমি সাসপেক্ট করছি উনি ছাত্রলীগের লিডার ছিলেন। তো আমি এটা কনফার্ম কাকে দিয়ে হই? সাধারণত আমাদের যেটা নর্ম সেটা হচ্ছে যে এনএসআই এদেরকে দিয়ে আমি যেন এনএসআই, আমি যখন গেলাম যাই দেখি যে এনএসআই 80% অফিসার আবার ছাত্রলীগ। এই যে তখন এই ডেভিল হান্টের মধ্যে ডেভিল আছে কিনা এটা আপনি কি করে নিশ্চিত হচ্ছেন? এই স্ক্রিনিংটা হয়েছে আমাদের, তো 6 মাস আমরা পেয়েছি। উই গট আওয়ার ম্যান, আমরা জানি আমাদের কাকে দিয়ে আমরা এই কাজগুলো করছি। সো উই ডোন্ট ওয়ারি। সো ওই জায়গাতে আপনি নিশ্চিত যে যারা দায়িত্ব পালন করছে তারা, এবং আমরা একটা বিষয়ে আমরা খুব জোর দিচ্ছি যাতে কারো হিউম্যান রাইটসের ভায়োলেশন না হয়, যেটা আগের গভর্নমেন্ট করেছে আমরা যাতে সেটা না। আচ্ছা, ডেভিল হান্টে একটা প্রশ্ন আছে অনেকের মধ্যে যে ডেভিল হিসেবে আপনারা কাকে চিহ্নিত করবেন, এই বিষয়টা আপনার কাছে জানবো। কিন্তু তার আগে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কিভাবে দেখছেন? আর আইনশৃঙ্খলা বাহিনীর কথা যেমনটা আমরা শুনলাম, শফিকুল আলম বললেন যে কাকে দিয়ে কোন কাজটা করবে এবং তাকে চিহ্নিত করা, যাকে দিয়ে কাজটা করা হবে সে অপরাধী কিনা এই তথ্যটা জেনে দেবেন তার সম্পর্কেও তো নিশ্চিত হতে হবে। এটা খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন। আপনি কি মনে করেন এই জায়গায় আসলে সরকারের কি করা উচিত ছিল? না, আমি এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করছি না ওনার সঙ্গে। আচ্ছা, কারণটা হচ্ছে ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট, অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার। যেটা সঠিক সেটা বোঝার মতো এই সরকারের মধ্যে যথেষ্ট পাণ্ডিত্য সম্পন্ন মানুষরা আছেন, এবং তারা জানেন বাংলাদেশের প্রশাসনের কোন জায়গায় কেউ কোন অবস্থায় কি অভিজ্ঞতা তাদের আছে। কারণ তাদের মধ্যে অনেকেই আবার এই বিগত পলাতক সরকারের আমলে অত্যাচারিত। আদিলুর রহমান সাহেব, তারপরে আপনার আসিফ নজরুল সাহেব, তারপরে শারমিন মুর্শিদ, এরকম যারা আছেন, রেজওয়ানা হাসান, সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভবত আইএসপিআর এর মাধ্যমে, অথবা সেনাপ্রধান নিজে বলেছেন, আমি এই মুহূর্তে স্মরণে আনতে পারছি না, যে এতজন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। অন্য কেউ যদি আবার জীবনের জন্য আশ্রয়ের জন্য আমাদের কাছে আসে, আমরা তাদেরকে আশ্রয় দেব। সেই লোকগুলো কোথায়? হোয়াট দিস পিপলস? আমি এই কথাটি কিন্তু মিডিয়ায় বলেছি। আমার পরে বৈষম্য বিরোধী আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ এই কথাটি বলেছে যে আমরা এটার উত্তর চাই। এই লোকগুলো কোথায় গেল? উত্তরটা জেনে নেব খুব সংক্ষেপে, 1 মিনিটের মধ্যে সব কিনা সেটা আমি জানতে চাই। আমি একটা কথা বলে শেষ করি, তারপরে আপনি যান তার কাছে। একটা জিনিস হচ্ছে সচেতন উদাসীনতা। আমি সবই জানতেছি কিন্তু আমি একটু উদাসীন ভাব নিয়ে থাকলাম। আর একটা হচ্ছে অবহেলা, আর একটা হচ্ছে যত্ন নেয়া। 3টা শব্দকে আপনি পাশাপাশি নেন। আমরা এই সরকারের কাছ থেকে যত্ন নেওয়াটা প্রত্যাশা করি, সচেতন উদাসীনতা না, অবহেলাও না। এরকম দুঃখজনক ঘটনাও আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আছে যে একজন প্রতিমন্ত্রী আজকে এটা করার প্রয়োজন হয়ে পড়ল। তো ঘরের মধ্যে অন্ধকারে কালো বিড়াল খোঁজা তো কোনো লাভ নেই। কালো বিড়াল খুঁজতে হলে টর্চ লাইট লাগবে ঘরের মধ্যে, সেই টর্চ লাইটের ব্যবস্থাটা আগে করতে হবে। অন্ধকারে কালো বিড়াল খুঁজছেন নাকি আপনারা? আমরা তো এই অভিযোগ ছিল কিনা, আপনি যে আমাকে ব্লেম করবেন, কি জিনিস করেছেন আপনি তো আমাকে ব্লেম করবেন। কিন্তু ওবায়দুল কাদেরের চলে যাওয়ার ব্যাপারটা কিন্তু আমরা ডেভিল হান্ট প্রসঙ্গে আসে, আপনি কি মনে করেন বা আপনারা কিভাবে নির্ধারণ করছেন ডেভিল কারা আসলে? না, যার বিরুদ্ধে এটা একটা ধরেন কোনো ন্যাশন ওয়াইড যখন এই ধরনের রেইড হয়, অপারেশন হয়, একটা নাম দিতে হয়, সেই নামের একটা বিষয়। মানে ডেভিলকে এইটা বিষয়, এটা একটা নাম, কিন্তু আমরা যাদেরকে অ্যারেস্ট করছি
তাদের বিরুদ্ধে আমরা বলেছি যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপনি গেলেন একজন র্যান্ডমলি একটা লোককে অ্যারেস্ট করলেন, সরি এটা আমরা করতে দিব না। একটা যাকে আপনি অ্যারেস্ট করবেন তার বিরুদ্ধে আপনার একটা সুনির্দিষ্ট অভিযোগ আছে যে উনি ল অ্যান্ড অর্ডারকে ভায়োলেট করেছেন। প্রশ্ন করে রেগুলার অপারেশনের আওতাতেই অ্যারেস্ট করার কথা, সেজন্য ডেভিল হান্ট লাগবে কেন? তার মানে কি প্রশাসন কাজ করছিল না? ট্রু, কিন্তু এটা হয় কি গ্লোবালি দিস ইজ এ ট্রেন। এটা হচ্ছে যে পুলিশকে একসাথে করে একটা জায়গায় ফোকাস করা। অনেক সময় তো ফোকাসটা, পুলিশ তো অনেকগুলো কাজ করে, পুলিশ প্রতিদিন তো তার কাছে অনেক কমপ্লেন হয়। বাংলাদেশে অন অ্যান এভারেজ প্রতি মাসে 200 থেকে 300 জন কিলিং হয় প্রতি মাসে। তো পুলিশের তো এই কাজগুলো থাকে, ইনভেস্টিগেট করা, চুরির ইয়ে হয়। কিন্তু তার বাইরে যে আমি যখন একটা কাজ ফোকাস অনুযায়ী করব, তখন হলো এই নামের প্রসঙ্গ আসে, একটা নাম দিতে হয়, ওই নামের আওতায় তখন এদেরকে আমরা সবাইকে মোবিলাইজ করি। অপরাধীদেরকে পুলিশ ধরবে, এটাই পুলিশের দায়িত্ব। পুলিশের অবশ্যই দায়িত্ব। অনেক ধরনের বা তার এগেনস্টে 5-6টা আগে মামলা ছিল, অনেক ধরনের অভিযোগ থাকে। আমরা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে আমরা এই আইনের আওতায় আনার চেষ্টা করছি। আচ্ছা, এর বাইরে এখন আর কিছু বলা সম্ভব হচ্ছে না আপনার পক্ষে। মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কিভাবে দেখছেন ডেভিল হান্ট অপারেশন? এটা ওই যে ট্রাফিকের একটা উদাহরণ দিলেন না উনি, শফিক সাহেব একটা ট্রাফিকের উদাহরণ দিয়েছিলেন। তা আমরা সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেখেছিলাম যে এত কয়েক শত আর কি, যে এরা পুলিশের পাশাপাশি ট্রাফিকের দায়িত্বটা পালন করবে। এটা কিন্তু এই স্ট্যাবিলিটি আসার পরে, প্রথম দিকের কথা আমি বলছি না, কিন্তু পরবর্তীতে দেখলাম যে তারা নাই। এই ঘোষণাটার কি হলো? এই একটা। আরেকটা জিনিস হলো, আইন উপদেষ্টা সাহেব কিছুদিন আগে বললেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যত মামলা আছে সেটা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে, অর্থাৎ জানুয়ারির শেষ দিকে প্রত্যাহার হয়ে যাবে। এখন পর্যন্ত হয়নি, কারণ আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা 90% তারা সাকসেসফুল হয়েছিল। মানে আপনি কি তাহলে বলতে চান এটা কি সরকার কাঙ্ক্ষিত সিদ্ধান্ত যে নিয়েও অনেক জায়গায় সেটা বাস্তবে হলো না কেন? এবং আইন উপদেষ্টা সাহেব যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলোর কথা বললেন উঠে যাবে 1 সপ্তাহের মধ্যে, সে 1 সপ্তাহ পার হয়ে আজকে আবার ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, এখন পর্যন্ত সেগুলোর কোনো আমরা ফলাফল দেখছি না। আর উনি বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো সব উঠে যাবে। এটা সম্পর্কে একটু জানার আগ্রহ ছিল, যদি সব একবার জানা থাকে একটু দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে এই অনেকগুলো মামলাগুলো স্থানীয় পর্যায়ে যেগুলো মামলা, সেগুলো আমাদের উইথড্র করার জন্য মূল যে সমস্যা ছিল যে অনেক জায়গায় পিপি মানে পাবলিক প্রসিকিউটর ওনারা ভেঙে গিয়েছিলেন। কারণ আগে আপনি জানেন বাংলাদেশের যে পাবলিক প্রসিকিউশনের যাদেরকে এটা পলিটিক্যালি নিয়োগ হয়, এখন এরা চলে গেলে নতুন এদের জায়গায় আবার নিয়োগ দিয়ে তারপরে আমি তো কাজগুলো আগাবো। এটার জন্য একটা ওনারা যেটা বলেছেন সেগুলো কিন্তু ভ্যালিড পয়েন্ট, ওনারা এই কথাগুলো বলছেন। আর বিএনপির মতো মামলা কেউ খায় নাই। ওনাদের 60 লক্ষ লোকের এগেনস্টে মামলা হয়েছে, 1,25,000টা মামলা, এক একজনের 200, 300, 400 করে মামলা। তা আমরা এসে যেটা হয়েছে যে গায়েবী মামলাগুলো বাঁচছি। অনেক ক্ষেত্রে একসাথে যদি একবারে করে মানে ডিক্রি করে করা যেত তাহলে তো আমরা করতে পারতাম, বাট সবই কিন্তু স্পিডিলি সব মামলাগুলো কিন্তু রিমুভ হচ্ছে। আপনি দেখেন এমনিতেই তো হচ্ছে আমরা সেগুলো এক্সিকিউটিভ অর্ডারে প্রত্যাহার করা, সেটার এক্সিকিউটিভ অর্ডারে ওইভাবে প্রত্যাহার করা যায় না, এগুলো সমস্যা হয় না। না কালকে এটা নিয়ে আপনি সালাউদ্দিন ভাই আর নিয়ে ওনারা দুইজনই লয়ের ছাত্র, সালাউদ্দিন আহমেদ আপনারা